WBJE 2023 যে এক্সাম হলো আজকে সেই কেমিস্ট্রির হচ্ছে ডিটেলস আনসার কি আমরা ডিসকাস করব কয়েকটা পার্টে আমরা ডিসকাস করব। সো ফার্স্ট পার্টে কোশ্চেন নাম্বার 41 থেকে 50 তো ফার্স্ট কোশ্চেনে দেখো যে বলেছে দ্য কারেক্ট অর্ডার অফ দ্য বয়েলিং পয়েন্ট অফ এন ইথাইল অ্যামিন ইথক্সি ইথেন অ্যান্ড বিউটেন টু অল, অর্থাৎ তিনটে কম্পাউন্ড আমাদের দেয়া আছে। এই তিনটে কম্পাউন্ডের আমাদের বয়েলিং পয়েন্ট হচ্ছে কম্পেয়ার করতে হবে। সো বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে দেখো এই যে প্রথম কম্পাউন্ডে দেয়া আছে এন ইথাইল ইথানামিন, তাহলে ইথানামিন এই যে CH3CH2 NH এটা ইথাইল অ্যামিন, আর এখানে বলেছে এন ইথাইল অর্থাৎ এনের একটা হাইড্রোজেন ইথাইল গ্রুপ দ্বারা সাবস্টিটিউটেড হলেই এন ইথাইল ইথানামিন। সেকেন্ডে দেয়া আছে ইথক্সি ইথেন, ইথেন CH3CH3, সো এখানে ইথক্সি মানে OC2H5 জানি, এটা আমাদের ইথক্সি ইথেন। আর 3 নম্বরে যেটা দেয়া আছে 3 নম্বরে হচ্ছে বিউটেন টু অল, বিউটেন টু অল। 2 নম্বরে হচ্ছে OH গ্রুপ, বিউটেন হচ্ছে টু অল। এবার এই তিনটের ক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ যে আমরা জানি এই যে 2 নম্বরটা এইটা একটা ইথারের ক্ষেত্রে এখানে কোনো রকম হাইড্রোজেন বন্ডিং হয় না, নো হাইড্রোজেন বন্ডিং, এখানে কোনো রকম হাইড্রোজেন বন্ডিং হচ্ছে হয় না। কিন্তু 1 নম্বর আর হচ্ছে 3 নম্বরের ক্ষেত্রে দেখো NH এর থাকার জন্য এখানে তুমি বলতে পারো এই ধরনের একটা হাইড্রোজেন বন্ডিং এখানে হতে পারে, আর এখানেও OH গ্রুপের অ্যালকোহলের ক্ষেত্রে আমরা জানি তার ক্ষেত্রেও হাইড্রোজেন বন্ডিং হতে পারে। এবার হাইড্রোজেন বন্ডিং স্ট্রেংথ অনুযায়ী OH বন্ডের হচ্ছে স্ট্রেংথ NH বন্ডের থেকে বেশি। সো সুতরাং আমরা বলতে পারি যে অ্যালকোহলের ক্ষেত্রে যে হাইড্রোজেন বন্ডিং হয়েছে এইটা হচ্ছে অনেক বেশি স্ট্রেংথ, অর্থাৎ এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি না বয়েলিং পয়েন্ট অনেক বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু অ্যামিনের ক্ষেত্রে। তার মানে 3 নম্বরের বয়েলিং পয়েন্ট হচ্ছে সব থেকে বেশি, কারণ এখানে হাইড্রোজেন বন্ডিং স্ট্রেংথ হচ্ছে অনেক বেশি। দেন তুমি বলবে 1 নম্বরের, আর দেন হচ্ছে 3 নম্বরের, তাহলে 3 নম্বরের বয়েলিং পয়েন্ট সব থেকে বেশি, তারপরে হচ্ছে 1 নম্বর, আর তারপরে হচ্ছে তোমার হচ্ছে 2 নম্বর। দেখো তাহলে এই অপশান দেওয়া আছে কোথায় 3, 1, 2, অর্থাৎ অপশান সিতে। তার মানে 41 কোশ্চেনের কারেক্ট আনসার হবে অপশান হচ্ছে সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন্স যদি আমরা দেখি, নেক্সট কোশ্চেন 40 নাম্বার 2তে অর্গানিক থেকেই কোশ্চেন্স আসছে। দেখো এখানে বলে দিয়েছে যে এম যেটার অ্যামোনিয়াকাল AgNO3 দিলে হোয়াইট প্রেসিপিটেট পড়ে, এবং এম এর H2 লিন্ডার্ড ক্যাটালিস্ট ইউজ করলে সেটা নাইট্রোজেন N তৈরি করে এম এর, আর তার হচ্ছে ওজোনোলিসিস করলে O+P তৈরি করে, ও এর হচ্ছে CH3 অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং সোডিয়াম অ্যাসিটেট দিলে সিনামিক অ্যাসিড হচ্ছে তৈরি করে। তাহলে তোমাকে জানতে চেয়েছে এম কি। দেখো সিনামিক অ্যাসিডের স্ট্রাকচারস আমরা সবাই জানি, এটা বোর্ডেতে খুব এই রিয়াকশানটাও আসতো আমাদের বোর্ড এক্সামে। তো সিনামিক অ্যাসিড হচ্ছে এটা, সিনামিক অ্যাসিড প্রিপারেশানস বেঞ্জাল ডিহাইড, দেখো বেঞ্জাল ডিহাইড থেকে সিনামিক অ্যাসিড প্রিপারেশানস করার যে রিয়াকশানটা যেটা আমরা জানি পার্কিং রিয়াকশানস, খুবই ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশানস বোর্ডের জন্য আমাদের, যে সেই রিয়াকশানটাই দেখো লাস্ট অপশানে হচ্ছে দেয়া আছে, শেষের যে রিয়াকশানটা সেটাই দেয়া আছে। অর্থাৎ বেঞ্জাল ডিহাইডের সাথে আমরা যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর সোডিয়াম অ্যাসিটেটের প্রেজেন্সে রিয়াকশানস করি তাহলে এখান থেকে ডিরেক্টলি সিনামিক অ্যাসিড তৈরি হয়, আর এই রিয়াকশানটাকেই বলা হয় পার্কিং রিয়াকশান। এই পার্কিং রিয়াকশানস খুবই একটা ইম্পর্টেন্ট রিয়াকশানস। তার মানে আমরা বলতে পারি এখানে ও যেটা হয়ে গেছে ও এর ক্ষেত্রে আমার হচ্ছে বেঞ্জাল ডিহাইড হয়ে গেছে, তাহলে বেঞ্জাল ডিহাইড হচ্ছে ও হয়ে গেছে। এবার যদি তুমি অপশান থেকে দেখো তাহলে দেখো এবার 1 নম্বর দেখো এখানে তুমি জানো যে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট অর্থাৎ টলেন্স রিয়েজেন্ট দিতে হোয়াইট প্রেসিপিটেট আসছে, মানে আমাকে এখানে যে তোমার হচ্ছে অ্যালকাইনটা দেয়া আছে অ্যালকাইনের অবশ্যই শেষে CH থাকতে হবে, না হলে তোমার এই যে CHটা আমরা তো জানি এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন, সেটা H+ হিসাবে রিমুভ করে এখানে মাইনাস হয়ে সেটা হচ্ছে তোমার হচ্ছে কি সিলভারের হোয়াইট প্রেসিপিটেট দেবে। দেখো এবার এই ক্ষেত্রে দুটো অপশান তোমার কাছে আছে, অপশান হচ্ছে এ আর অপশান হচ্ছে সি।
অপশান বি এতে তো কোনো রকম অ্যাসিডিক হাইড্রোজেন নেই, তাহলে অপশান বি ক্যান্সেল আউট হয়ে গেল, অপশান ডি ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে অপশান এ আর সি এর মধ্যে দেখো এখানে মিথাইল আছে, কিন্তু আমি তো জানি দেখো এখানে তোমার হচ্ছে H2 লিন্ডার ক্যাটালিস্ট, এটা তো সিম্পল হাইড্রোজিনেশনস রিঅ্যাকশনস, H2 অ্যাড হবে তারপরে ওজোনোলিসিস হচ্ছে, তাহলে এখানে তো CH3 গ্রুপ আছে, তার মানে নিশ্চয়ই এটা তোমার হচ্ছে বেঞ্জালডিহাইড দেবে না, এখানে তোমার হচ্ছে অ্যাসিটালডিহাইডের কম্পাউন্ড হচ্ছে তৈরি হবে, তার মানে নিশ্চয়ই অপশান সি হচ্ছে এখানে হবে না। তাহলে কারেক্ট অপশান হয়ে গেল কি অপশান এ। দেখো অপশান এর এক্সপ্লেনেশন দেখো, PH C ট্রিপল বন্ড CH, এখানের যে হাইড্রোজেন আমরা জানি অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে এটা রিমুভ হয়ে এখানে মাইনাস প্লাস Ag প্লাস তৈরি করে, এটারই হচ্ছে তোমার হচ্ছে সিলভার হোয়াইট প্রেসিপিটেট হচ্ছে তৈরি করে। সি থেকেও হোয়াইট প্রেসিপিটেট তৈরি করবে, এ থেকে নয়, সি থেকেও হোয়াইট প্রেসিপিটেট তৈরি করবে, কিন্তু বাকি যে রিয়াকশানটা দেখো সেই রিয়াকশানে প্রথমে হচ্ছে H2 লিন্ডার্ড ক্যাটালিস্ট দেওয়া আছে, H2 লিন্ডার্ড ক্যাটালিস্ট, মনে করে দেখো H2 লিন্ডার্ড ক্যাটালিস্ট আর হচ্ছে বার্চ রিডাকশনস, তাহলে এই যে দুটো রিয়াকশানস, একটা রিয়াকশানের ছিল হচ্ছে সিস হাইড্রোজিনেশনস আর একটা ছিল ট্রান্স হাইড্রোজিনেশন, তাহলে এখানে কি হচ্ছে সিস হাইড্রোজিনেশন, তো সিস না জানলেও হবে, তো সিম্পলি হাইড্রোজিনেশনস রিয়াকশান হচ্ছে, তাহলে এবং লিন্ডার্ড ক্যাটালিস্টের দ্বারা কি আমরা জানি এইটা হচ্ছে কন্ট্রোল হাইড্রোলিসিস, কন্ট্রোল হাইড্রোজিনেশনস, কন্ট্রোল হাইড্রোজিনেশনস রিয়াকশানস মানে এখানে যতগুলো পাই বন্ড আছে প্রত্যেকটা রিয়াকশানস করবে না, একটাই পাই বন্ড রিয়াকশানস করবে, অর্থাৎ এটা ট্রিপল বন্ড থেকে কোথায় যাবে ডবল বন্ডে, এইটা তো তোমার হচ্ছে কন্ট্রোলড রিডাকশান, তারপরে এটা ডবল বন্ড তৈরি করলো, এবার এর ওজোনোলিসিস করলে কি হয় আমরা জানি ডবল বন্ডকে ভেঙে এইদিকে একটা ও এইদিকে একটা ও, তাহলে এখান থেকে দেখো কি তৈরি করলো না হচ্ছে বেঞ্জালডিহাইড হচ্ছে তৈরি হচ্ছে, অর্থাৎ অপশান এ হচ্ছে 42 এর হচ্ছে কারেক্ট অপশান। ওকে, তো চলো নেক্সট মুভ টু দ্য নেক্সট কোশ্চেন 43 কোশ্চেন নাম্বার 43তে বলা আছে কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটির কারেক্ট অর্ডার হিসাবে তোমাকে এখানে সাজাতে হবে। আমাদের চারটে কম্পাউন্ড দেওয়া আছে, একটার ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে CH3, দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই তোমার হচ্ছে ফেনল দেওয়া আছে, ফেনলের রেসপেক্টে প্যারাপোজিশনে CH3 NMe2 অর্থাৎ NCH3 তার হোল 2, আর এখানে তোমার ভিনাইল গ্রুপ দেওয়া আছে CH ডবল বন্ড CH2 আর NO2। সো প্রথমত গ্রুপগুলো তুমি যদি দেখো তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই তো তুমি জানো যে OH গ্রুপ আছে মানে কি, তাহলে এখান থেকে তো O মাইনাস, আমরা ফেনলের অ্যাসিডিটি কিভাবে ব্যাখ্যা করেছিলাম না এখান থেকে O মাইনাস প্লাস H প্লাস, এবার যে O মাইনাসটা এই O মাইনাসটা জানি আমরা বেঞ্জিনের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে, এবার আমরা জানি যে এর বেঞ্জিন রিংয়ের সাথে যদি কোনো আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এখানে যদি আমরা অ্যাটাচ করতাম তাহলে কি হতো না, তখন হচ্ছে এই ও মাইনাসের যে ইলেকট্রন ডেন্সিটি অক্সিজেনের উপর তার ডেন্সিটি কমে যেত, তখন হচ্ছে কি হাইড্রোজেনকে ও নেয়ার টেন্ডেন্সি কমে যেত, অর্থাৎ অ্যাসিডিটি হচ্ছে বেড়ে যেত, মিডিয়ামে H প্লাসের কনসেন্ট্রেশন বেশি পেতে। আর এখানে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত করা হতো তাহলে সেক্ষেত্রে কি হতো, এ যেহেতু ইলেকট্রন ডোনেট করছে তাহলে অক্সিজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ হবে, আর অক্সিজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ হবে মানে কি এ চাইবে হাইড্রোজেনকে আমি ইজিলি ক্যাপচার করে নেব, তাহলে মিডিয়ামে H প্লাসের কনসেন্ট্রেশন কি হবে কম হবে, তখন কি হবে না অ্যাসিডিটি কমে যাবে। তাহলে এই যদি চারটে গ্রুপ দেখো, মিথাইল গ্রুপের আমরা কি জানি না মিথাইল গ্রুপের প্লাস আর এফেক্ট আছে ডিউ টু হাইপার কনজুগেশন, আর NMe2 কি আছে না এখানেও প্লাস আর এফেক্ট আছে, তাহলে এটা লোন পেয়ারের জন্য প্লাস আর এফেক্ট আছে। আর ভিনাইল গ্রুপের ক্ষেত্রে এখানে দেখো এই ভিনাইল গ্রুপ অ্যাকচুয়াল তোমার দু রকম মানে কোশ্চেন মাথায়তে আসতে পারে, যে ভিনাইল গ্রুপ তো এইরকমভাবেও নিজেও তো ইলেকট্রনস এইরকমভাবে শেয়ার করতে পারে, একটা তো বলতে পারি ওর ইলেকট্রন শেয়ার করে এখানে পজিটিভ চার্জ করছে, এখানে পাই বন্ড এখানে শেয়ার করলো, তাহলে এখানে তো প্লাস আর শো করতে পারে, আবার আমি বলতে পারি যে ইলেকট্রন ডেন্সিটি বেঞ্জিন রিং থেকেও নিয়ে নিচ্ছে, তাহলে এটা তো মাইনাস আর হতে পারে, আর বাকি এইটাই আমার পরীক্ষার সময় হচ্ছে মাথাতে আসবে, এছাড়া আর বাকি কিছু নেই। নেক্সট NO2 গ্রুপ তো আমরা সবাই জানি এটা হচ্ছে খুবই একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেটা মাইনাস আর এফেক্ট আছে, তাহলে তুমি যদি এই 3 নম্বরটাকে বাদ দাও তাহলে তুমি সব থেকে কোথায় মাইনাস আর এফেক্ট সব থেকে বেশি পাচ্ছ, তাহলে অবশ্যই তুমি হচ্ছে 4 নম্বরে সব থেকে বেশি মাইনাস আর এফেক্ট যুক্ত গ্রুপ পাচ্ছ, মানে 4 নম্বরের অ্যাসিডিটি সব থেকে বেশি, এইটুকু আমি কনফার্ম। তাহলে দেখো 4 নম্বর দিয়ে দুটো অপশান আছে, অপশান সি আর অপশান ডি, তাহলে অপশান এ হবে না, অপশান বি হবে না। এবার দেখো সরি অপশান সিতে দেখো 1কে সবার শেষে দিয়েছে আর অপশান ডিতে 2কে সবার শেষে দিয়েছে,
এবার তাহলে যদি তুমি 1 আর 2 এর মধ্যে কার অ্যাসিডিটি বেশি সেইটা যদি দেখে নিতে পারো তাহলেই তুমি কনফার্ম হয়ে যাবে। দেখো তো 1 আর 2 এর মধ্যে যদি দেখো 1 আর 2 এর ক্ষেত্রে দেখো 1 এর ক্ষেত্রে যে রেজোনেন্সটা হচ্ছিল সেইটা হচ্ছে হাইপার কনজুগেশনের জন্য, আর তুমি 2 এর ক্ষেত্রে দেখো ডিরেক্টলি লোন পেয়ার এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করেছে, যে প্লাস আর এফেক্ট অর্থাৎ যে তোমার রেজোনেন্সটা হচ্ছিল সেইটা হচ্ছে লোন পেয়ার দিয়ে। আমরা জানি লোন পেয়ারের রেজোনেন্সের যে এফেক্ট সেইটা তোমার হাইপার কনজুগেশনের থেকেও হচ্ছে বেশি। তার মানে এর ক্ষেত্রে যে প্লাস আর এফেক্টটা NMe2 এর যে প্লাস আর এফেক্টটা সেটা তোমার CH3 গ্রুপের প্লাস আর এফেক্টের থেকে বেশি। সো সুতরাং কী হবে, প্লাস আর এফেক্টের জন্য অ্যাসিডিটি তো কমে যায়, তাহলে 1 আর 2 এর মধ্যে কার অ্যাসিডিটি কম হবে? তাহলে এখানে যেহেতু প্লাস আর এফেক্ট বেশি 2 এর ক্ষেত্রে, তাহলে 2 এর অ্যাসিডিটি সব থেকে কম হবে। তাহলে 2 এর অ্যাসিডিটি সব থেকে কম কোথায় দেয়া আছে? তাহলে অপশান ডিতে দেয়া আছে, তার মানে অপশান সিও হবে না। তাহলে এখানে কারেক্ট অপশান কি হয়ে গেল? অপশান হচ্ছে ডি হচ্ছে কারেক্ট অপশান। দেখো তাহলে 3 নম্বর গ্রুপের ক্ষেত্রে তুমি যদি ঠিকঠাকভাবে নাও জানতে যে এখানে কি হবে, সেক্ষেত্রেও তুমি এখানে আনসার করতে পারবে। তা এখানে তোমার হচ্ছে কি করা আছে না, ভিনাইল গ্রুপকে মেনলি এখানে sp2, তো সেই জন্য এর ক্ষেত্রে -r এফেক্ট দিয়ে ব্যাখ্যা করা হয়। তো সেই জন্যই তোমার এখানে 4-এর পরে 3 দেয়া আছে, 3-এর পরে 1, দেন হচ্ছে 2 দেয়া আছে। ওকে, সো চলো নেক্সট কোশ্চেনে দেয়া আছে যে অ্যাসিটোনে Br2 আর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে যুক্ত করা আছে, তাহলে হচ্ছে কি হবে না, Br2 অ্যাসিটিক অ্যাসিডের প্রেজেন্সে আমরা জানি এখানে যে আলফা পজিশনে যে হাইড্রোজেন আসছে সেই জায়গাতে হচ্ছে ব্রোমিন আসবে। সো সুতরাং এখানে তোমার হচ্ছে কি হবে না, CH3 C ডবল বন্ড ও, এখানে এই যে CH3 এখানে তোমার হচ্ছে ফার্স্ট CH3 C ডবল বন্ড ও CH2 Br আসলো। এবার এটা তোমার হচ্ছে Br2 আর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের হচ্ছে প্রেজেন্সে। নেক্সট এবার এখান থেকে কি দেয়া আছে না হচ্ছে Br2 আর NaOH। দেখো Br2 NaOH মানে এটা কি রিঅ্যাকশানস, একটা এখানে তোমার হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশানস, আলফা পজিশনে Br আছে বা CH3 গ্রুপ আছে, সো তুমি বলতে পারো এটা একটা হ্যালোফর্ম রিঅ্যাকশানস। এবার হ্যালোফর্ম রিঅ্যাকশানের ক্ষেত্রে দেখো যে তোমার হচ্ছে CH3 C ডবল বন্ড ও CH এখানে হয়ে গেল Br, এবার এই জায়গাতে একটা হাইড্রোজেন আছে, আর এখানেও তোমার হচ্ছে CH2 এখানে হাইড্রোজেন আছে। এবার তাহলে তো আমরা জানি যে C ডবল বন্ড ও এর রেসপেক্টে এটাও আলফা পজিশন, এটাও তোমার হচ্ছে আলফা পজিশন। সো সুতরাং কোন জায়গা থেকে এবার হাইড্রোজেন নিয়ে এটা আয়োডোফর্ম রিঅ্যাকশানস হচ্ছে দেবে না, কারণ দেখো অপশান তুমি যদি সিতে দেখো সেখানে তোমার দেখো ব্রোমিনটা রয়েছে, এখানে ব্রোমিনটা রেখে দিয়েছে, অর্থাৎ এই পজিশন থেকে ওরা আয়োডোফর্ম রিঅ্যাকশানটা করেছে। আর অপশান এতে দেখো ওরা হচ্ছে এই পজিশন থেকে আয়োডোফর্মটা করেছে আর এই পার্টটাকে রেখে দিয়েছে। তাহলে তুমি দেখো যে তোমাকে দেখতে হবে আয়োডোফর্ম রিঅ্যাকশান কি অ্যাকচুয়াল। তো এটা একটা মানে প্রথমে বেস, এই যে NaOHটা দিচ্ছ, এই যে বেস, এই বেসটা প্রথমে হাইড্রোজেনকে ক্যাপচার করবে, আলফা হাইড্রোজেনকে, তাহলে এখান থেকে যে নেগেটিভ চার্জটা হবে, যে অ্যানায়নটা তৈরি করবে তার স্টেবিলিটির উপর ডিপেন্ড করে তো রেট অফ রিঅ্যাকশানস অর্থাৎ রিঅ্যাকশানসটা ফরওয়ার্ডে যাবে। তাহলে এখানে দেখো যে অ্যানায়নটা তৈরি করছে, তাহলে তো আমি ধরলাম এই সাইডের যে অ্যানায়নটা যেটা তৈরি হলো সেটার আমি স্টেবিলিটি চেক করছি। দেখো এখানে Br আর এখানেও তোমার হচ্ছে ধরো এখানে একটা মাইনাস, এখানে যদি মাইনাস হতো এই মাইনাসটা শুধু খালি রেজোনেন্স করতে পারতো, কিন্তু এই মাইনাসটা এখানে রেজোনেন্সের সাথে সাথে দেখো এই মাইনাসের ক্ষেত্রে এখানে Br আছে যেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আবার ব্রোমিনের ডি হচ্ছে ভ্যাকেন্ট আছে, যেখানে এই ইলেকট্রন কি করতে পারে না ব্যাক বন্ডিংয়ে হচ্ছে পার্টিসিপেট করতে পারে। সো সুতরাং আমরা কি বলতে পারি না এই জায়গায় যে নেগেটিভ চার্জটা সেইটা হচ্ছে মোর হচ্ছে স্টেবল। সো সুতরাং রিঅ্যাকশানটা কোন দিক দিয়ে যাবে, আয়োডোফর্ম রিঅ্যাকশানটা হবে এই CH3-র দিক থেকে। তার মানে আমার ফাইনাল যে কারেক্ট যে আনসার হবে, তাহলে আয়োডোফর্মে তো আমরা জানি এখানে আয়োডোফর্ম নয় সরি ব্রোমোফর্ম Br দেওয়া আছে। সো সুতরাং এখানে কি হবে CH Br3 এর সাথে তাহলে ব্রোমোফর্ম রিঅ্যাকশানস
বা হ্যালোফর্ম রিয়াকশানে কি হয়, এই পার্টটার অ্যাসিড তৈরি করে, যেটা সোডিয়াম NaOH দিয়েছো, সো সোডিয়ামের হচ্ছে সল্ট হিসাবে থাকবে, কারণ অ্যাসিড প্লাস বেস দুটোই রয়েছে। সো তাহলে কি হবে, CH3 C ডবল বন্ড O মাইনাস Na প্লাস হিসাবে থাকবে। তার মানে এই এই রিয়াকশানের তাহলে কারেক্ট আনসার কি হয়ে গেল, CHBr3 আর তোমার হচ্ছে CH3CO2Na। তার মানে অপশান এ হয়ে যাবে এটির হচ্ছে কারেক্ট অপশান। তাহলে অপশান এ হচ্ছে এটার কারেক্ট অপশান, 44-এর কারেক্ট অপশান হয়ে গেল অপশান এ। ওকে, চলো নেক্সট। এখানে তাহলে হচ্ছে Br2 আর এখানে CHBr3 আর হচ্ছে CH3CO2 তোমার হচ্ছে Na। নেক্সট এবার হচ্ছে 45-এর রিয়াকশানসটা ভালো করে দেখো। 45-এর রিয়াকশানে কি প্রথমে চেয়েছে ভালো করে দেখো, বলেছে ইফ অল দ্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনস রিয়াকশানস অ্যাট স্যাচুরেটেড কার্বন অ্যাটমস ইন দ্য অ্যাবাভ সিকোয়েন্স অফ রিয়াকশানস ফলো SN2 মেকানিজম দেন E and F will be respectively। তার মানে এখানে E কি হবে, তোমার এখানে ফাইন প্রোডাক্ট হচ্ছে E কি হবে আর F কি হবে জানতে চেয়েছে। এবার যে এখানে যেই রিয়াকশানের ক্ষেত্রে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনস হয়েছে, যেই সমস্ত রিয়াকশানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনস হয়েছে সেই জায়গাতে তোমার হচ্ছে কি না SN2 ফলো করেছে। এইটা আমাকে বলে দিয়েছে যে এখানে দেখো যে বলেছে দ্য নিউক্লিওফিলিক ইফ অল দ্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনস রিয়াকশানস আর ফলোড দ্য SN2 মেকানিজম দেন E আর F কি হবে। সো দেখো প্রথমে কি দেয়া আছে না, প্রথমে CH3, তাহলে তোমার দেয়া আছে CH3 CH2 C, এখানে একটা তোমার হচ্ছে হাইড্রোজেন দেয়া আছে আর এই জায়গাতে তোমার হচ্ছে CH3 দেয়া আছে আর এর হচ্ছে Cl। আমরা এটা করতে পারি RS নোমেনক্লেচার করে। দেখো এটা তুমি দেখো তোমার হচ্ছে কি, তুমি প্রথমে নাম্বারিং করতে জানো CIP রুল অনুযায়ী, তাহলে এটা তোমার হচ্ছে 1 নম্বর কার্বন 1 নম্বর, আর এটা তোমার হচ্ছে 2 নম্বর প্রায়োরিটি আর এটা 3 নম্বর প্রায়োরিটি। আর RS নোমেনক্লেচারে তুমি জানো যে 4 নম্বর যদি ড্যাশ অ্যান্ড ওয়েজ হয়, তাহলে 4 নম্বর গ্রুপ যদি অলরেডি ড্যাশেই থাকে তাহলে 1 2 2 2 3, মানে এটা কি ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো 1 2 2 2 2 3, 4কে বাদ দাও, তাহলে এটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার 4 আছে কোথায় না, 4 আছে তোমার হচ্ছে বিলোতে। সো সুতরাং আমরা ডিরেক্টলি এটা কি লিখতে পারি, এটার হচ্ছে কনফিগারেশন হচ্ছে S। তাহলে এটার কনফিগারেশনস S। এবার তুমি বলো তাহলে এখানে যখন রিয়াকশানস হবে NaOH মানে অ্যাকোয়াস NaOH দিয়ে, তাহলে তুমি কি জানো Cl-কে সরিয়ে দিয়ে OH আসবে, তাহলে এর কনফিগারেশনস কি হবে আর হবে। তাহলে চেক করো কোন অপশানে এখানে তোমার হচ্ছে আর কনফিগারেশনস দেয়া আছে। তাহলে তুমি যদি অপশান 1-এর ক্ষেত্রে দেখো তাহলে এখানে হচ্ছে 1, এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, তাহলে সেক্ষেত্রে 1 2 2 2 3। এখানেও দেখো এটার ক্ষেত্রে হচ্ছে এটার ক্ষেত্রে তোমার হচ্ছে S, তাহলে এটা কখনো S হতে পারে না। নেক্সট হচ্ছে 2-এর ক্ষেত্রে দেখো 1 2 আর হচ্ছে 3, 1 2 3, তার মানে এইটা হচ্ছে R। নেক্সট এবার 3-এর ক্ষেত্রে দেখো 1 2 3, তাহলে 1 2 3, তাহলে এটাও তোমার হচ্ছে R। আর 4-এর ক্ষেত্রে দেখো 1 2 3, তাহলে 1 2 3, এটাও তোমার হয়ে যাচ্ছে R। তাহলে এবার অপশান বি সি আর ডিতে এখানে দেখো 3টে অপশানে ফার্স্ট এর যে কনফিগারেশান সেইটা হচ্ছে মিলে গেছে। তাহলে এবার আমাদেরকে মুভ করতে হবে এফের দিকে। তাহলে আমি শুধু এখান থেকে অপশান এটাকেই ক্যান্সেল আউট করতে পারবো, আদারওয়াইজ অপশান সি বি সি ডিকে আমি ক্যান্সেল আউট করতে পারবো না। নেক্সট এবার দেখো পিরিডিনের প্রেজেন্সে তোমাকে কি দেয়া আছে, প্যারাটলোইন সালফোনিক অ্যাসিড। দেখো এই যে PTS যেটা প্যারাটলোইন সালফোনিক অ্যাসিড দেয়া আছে। তাহলে দেখো তুমি তো জানো যে প্যারাটলোইন সালফোনিক অ্যাসিড কীভাবে রিয়াকশানস করবে। ধরো আমি তোমাকে বললাম যে তুমি যে কোনো একটা ধরো এটার কম্পাউন্ডকে ড্র করলে, যে প্যারাটলোইন সালফোনিক অ্যাসিড কেমন দেখতে। দেখো প্যারাটলোইন সালফোনিক অ্যাসিড দেখতে হচ্ছে তুমি জানো যে এখানে CH3S ডবল বন্ড ও তোমার হচ্ছে Cl। এবার এর ক্ষেত্রে রিয়াকশানস কিভাবে হয় না, এর ক্ষেত্রে রিয়াকশানস হয় দেখো ও তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে C2H5 আর এখানে হচ্ছে H আর এখানে দেখো CH3। ভালো করে এবার লক্ষ্য করো, দেখো প্যারাটলোইন সালফোনিক অ্যাসিডের ক্ষেত্রে এই ক্লোরিন গ্রুপকে
এখান থেকে রিমুভ করে কিভাবে HCl হিসাবে রিমুভ হয়, যেখানে অক্সিজেনের লোন পেয়ার এখানে রিঅ্যাকশনস করছে, অর্থাৎ এই গ্রুপটা অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে এখানে কাজ করছে আর ক্লোরিনকে এখান থেকে রিমুভ করছে। তাহলে এখান থেকে কি তৈরি করলো না, এখান থেকে যেটা তৈরি হলো যে এখানে CH3S ডবল বন্ড ও ও এখানে হয়ে গেছে তোমার হচ্ছে C2H5, এখানে হয়ে গেছে H, আর এখানে হয়ে গেছে তোমার হচ্ছে CH3 প্লাস হচ্ছে HCl। দেখো এই রিয়েকশানে তো এটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করেছে, তাহলে এর যা স্টিরিওকেমিস্ট্রি ছিল এখন এখানে সেই স্টিরিওকেমিস্ট্রিটাই বোঝাই আছে, মানে এখানে কোনো স্টিরিওকেমিস্ট্রির চেঞ্জ হয়নি। তার মানে এই এখানে যেই স্টিরিওকেমিস্ট্রিটা ছিল আর, তাহলে এর এখন কনফিগারেশনস আরই আছে রিয়েকশানের পরে, এখানে কোনো চেঞ্জ হয়নি। তাহলে নেক্সট এরপরে কি হয়েছে না, যখনই তোমার হচ্ছে টসাইল গ্রুপ এখানে যুক্ত হলো, তাহলে এই যে গ্রুপটা এইটা হচ্ছে তোমার হচ্ছে গুড লিভিং গ্রুপ হিসাবে কাজ করেছে। এবার গুড লিভিং গ্রুপ হিসাবে কাজ করার জন্য নেক্সট এবার NaI দেয়া আছে। NaI আমরা জানি এবার আয়োডিন এখানে কি করেছে না নিউক্লিওফিলিক তোমার হচ্ছে সাবস্টিটিউশনস করেছে। এবার যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা হয়েছে সেইটা SN2 হয়েছে। তাহলে এবার এই গ্রুপটা দেখো, এখান থেকে এই গ্রুপটা তোমার হচ্ছে এবার রিমুভ হবে কোন গ্রুপটা না, এখান থেকে I- এসে রিয়াক্ট করবে, এটা বেরিয়ে যাবে। তাহলে এবার কি হবে, কনফিগারেশন চেঞ্জ হবে। তাহলে আর যে কনফিগারেশন সেটা ছিল, তাহলে ফাইনাল কনফিগারেশনে এর কনফিগারেশন হবে তোমার হচ্ছে S। তাহলে আমাকে খুঁজতে হবে এবার নেক্সট হচ্ছে যে এফ যে প্রোডাক্টটা তার কনফিগারেশানে কোথায় S কনফিগারেশান দেয়া আছে। তাহলে 1 নম্বর তো আমি প্রথমেই ক্যান্সেল করে দিয়েছি যে 1 নম্বর আনসার আমার এখান থেকে হতে পারে না। এবার 2 নম্বর অপশানে দেখো আয়োডিন 1, তুমি CIP রোল অনুযায়ী আয়োডিনকে 1, এইটা তোমার হচ্ছে 2 আর এটা 3। আর অলরেডি তো তুমি জানো যে OH ড্যাশের ক্ষেত্রে যেহেতু ড্যাশ 4 নম্বর বিলোতেই আছে, সো সুতরাং আমি সিম্পলি বলতে পারি কি 1 2 2 2 3। তাহলে এইটা কি হয়ে গেল আর কনফিগারেশন, তার মানে কি না আমার দরকার S, তাহলে বি অপশান হতে পারে না। নেক্সট এবার সিতে মুভ করো, তাহলে 1, এটা হয়ে গেল কি 2 আর এটা হয়ে গেল 3। তাহলে 1 2 2 2 3 এরও কনফিগারেশনস কি আর, তার মানে অপশান সিও হতে পারে না। তাহলে পড়ে রয়েছে কি অপশান ডি চেক করো, দেখো 1 2 3, তাহলে 1 2 2 2 3, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আর 4 নম্বর গ্রুপ হচ্ছে বিলোতে, সো সুতরাং এর কনফিগারেশনস কি হবে S। তাহলে দেখো অপশান এর ক্ষেত্রে আমি জানি কনফিগারেশনস আমার আর হতে হতো, আর অপশান এর ক্ষেত্রে কনফিগারেশনস S হতে হতো। তাহলে দুটো কনফিগারেশনস তোমার মিলছে কোথায়, অপশান হচ্ছে ডিতে। তার মানে আমার কারেক্ট অপশানস কি হয়ে গেল 45 এর কারেক্ট অপশান হয়ে গেল অপশান নাম্বার ডি। ওকে, চলো নেক্সট মুভ পরের কোশ্চেনে, খুব ভালো কোশ্চেন্স হচ্ছে দেওয়া আছে এই কোশ্চেন্সটা অর্গানিক থেকে। ওকে, নেক্সট 46 এর কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 46-এ কী বলা আছে না, বলা আছে এখানে যে 2 বেস বল, একটার মাস বলে দিয়েছে 100 আর একটার মাস বলে দিয়েছে 50, থ্রোন বোথ অফ দেম মুভ ইউনিফর্ম ভেলোসিটি। ভেলোসিটিটা ইউনিফর্ম মেনটেন করে, একই মেনটেন করে তারা হচ্ছে চলছে, কিন্তু বলেছে যে বাট দ্য ভেলোসিটি অফ M2 ইজ 1.5 টাইম দেন দ্য M1, দ্য রেশিও অফ ডি বগলি ওয়েভলেন্থ ল্যামডা ওয়ান M1 অ্যান্ড ল্যামডা M2। তাহলে আমাকে ডি বগলির ওয়েভলেন্থ জানতে চেয়েছে, খুবই ইজি কোশ্চেন্স। দেখো ডি বগলির ওয়েভলেন্থ তোমরা সবাই জানো, কি জানি আমরা ল্যামডা ইকুয়ালস টু H বাই হচ্ছে MV। তাহলে এবার তোমাকে কি বলেছে, তুমি দেখো এ ল্যামডা 1 বাই হচ্ছে ল্যামডা 2, এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই, তাহলে তুমি কি বলবে না, তাহলে তুমি বলবে M2 V2 বাই হচ্ছে M1 V1। তাহলে দেখো M2-র ভ্যালু কত দেওয়া আছে, M2-র ভ্যালু দেওয়া আছে 50, M1-এর ভ্যালু দেওয়া আছে 100 ইন্টু V2 বাই V1 কত 5 টাইম 1.5 টাইমস বলেছে, এইটা 1.5 টাইম। তাহলে এখানে কত হয়ে গেল তোমার হচ্ছে 2 হয়ে গেল, 1.5 মানে কি 3-এর 2, তাহলে আমরা কত লিখতে পারি 3-এর 2 ইন্টু হাফ মানে 3-এর 4। তাহলে কারেক্ট অপশানস কি হয়ে গেল ল্যামডা 1 ইজ টু ল্যামডা 2, তাহলে কারেক্ট অপশানস হয়ে গেল 3:4। এইটা আশা করি সবাই করেছ, কোনো প্রবলেম নেই, খুবই ইজি। তাহলে অপশান হচ্ছে বি, অর্থাৎ 46-এর অপশানস বি হচ্ছে এখানে হচ্ছে কারেক্ট। নেক্সট 47, কোশ্চেন নাম্বার 47-এ বলা আছে
যে বলেছে হোয়াট ইজ দ্য এজ লেন্থ অফ দ্য ইউনিট সেল অফ এ বডি সেন্টার্ড কিউব ক্রিস্টাল অফ অ্যান এলিমেন্ট হুজ অ্যাটমিক রেডিয়াস 74 পিকোমিটার। খুবই ইজি বোর্ডের কোশ্চেন্স। আমরা জানি কি বডি সেন্টার্ড কিউবের ক্ষেত্রে কি হয় না, ডায়াগোনালি কানেক্টেড, তো ডায়াগোনালির ক্ষেত্রে তুমি কি জানো যে 4r ইকুয়ালস টু √3a, ডায়াগোনালি কানেক্টেড, সো 4r ইকুয়ালস টু √3a। তোমাকে কি দেয়া আছে, রেডিয়াস অফ দ্য অ্যাটম, অর্থাৎ আর এখানে দেয়া আছে, তোমাকে বের করতে কি বলেছে না এজ লেন্থ, তার মানে এ তোমাকে বের করতে চেয়েছে, তাহলে এ ইকুয়ালস টু কি হয়ে গেল না 4r বাই হচ্ছে √3, তাহলে 4 বাই হচ্ছে √3 ইন্টু হচ্ছে আর এর ভ্যালু দেওয়া আছে 75 পিকোমিটার। আনসারে দেখো পিকোমিটারই আছে, তো চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমার ভ্যালু কত আসবে, এটাকে তুমি যদি গুণ করো তাহলে হচ্ছে 173 পয়েন্ট তোমার হচ্ছে 2 পিকোমিটার। তাহলে আমার এটার আনসার হয়ে গেল অপশান হচ্ছে ডি। তাহলে 47-এর অপশানস হয়ে গেল অপশান ডি। ওকে, 48-এর কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 48-এ বলা আছে দ্য রুট মিন স্কোয়ার স্পিড the root mean square speed of x2 is x meter per second at a given temperature. When the temperature is double, the x2 molecule dissociate completely into the atom. The root mean square speed of the sample গ্যাস দেন বিকামস। তার মানে কি বলেছে না সিম্পল, আমাদের বলেছে যে x2 একটা মলিকুল, তার হচ্ছে রুট মিন স্কোয়ার অর্থাৎ আরএমএস যে ভ্যালু সেটা বলে দিয়েছে আমার হচ্ছে এক্স। আমি যখন টেম্পারেচার, এইটা একটা পার্টিকুলার টেম্পারেচারে হয়ে আছে, এবার টেম্পারেচারটাকে যখন আমি দ্বিগুণ করে দিচ্ছি, যখন টেম্পারেচারটা চেঞ্জ করে T2 করে দিচ্ছি, তখন বলছে এই x2টা ভেঙে গিয়ে 2x তৈরি করে গেছে, অর্থাৎ এটা অ্যাটমে ভেঙে গেছে। তাহলে বলছে এর রুট মিন স্কোয়ার ভেলোসিটি কি সেম থাকবে, এর রুটস মিন স্কোয়ার ভেলোসিটি কি চেঞ্জ হবে, সেটাই তোমাকে জানতে চেয়েছে। দেখো রুট মিন স্কোয়ার ভেলোসিটি আমরা সবাই জানি VRMS বা CRMS যাই বলো না কেন, তাহলে এটা সমান কি হয় না হচ্ছে 3RT বাই হচ্ছে তোমার হচ্ছে M। তাহলে প্রথমে তোমাকে কি বলেছে না এইটার ভ্যালুটাই বলে দিয়েছে এক্স। এবার সেকেন্ডে কি করা হয়েছে না সেকেন্ডের যে VRMS এটাতে বলেছে আমার এই যে আগের যে টেম্পারেচারটা ছিল সেই টেম্পারেচারটাকে এখন দ্বিগুণ করেছি, তাহলে টি এর জায়গায় আমি এখন কত করেছি 2T। তাহলে এবার বলেছে যে এক্সটা ভেঙে গেছে, মানে ওই টেম্পারেচারে এক্স যে মলিকুলটা ছিল সেটা ভেঙে গিয়ে এখন 2x হয়ে গেছে। তাহলে ভালো করে দেখো তো, এই যে এমটা সেটা তো মলিকুলার মাস অফ x2, তাহলে x2টা যদি ভেঙে গিয়ে x হয়ে যায়, তাহলে ধরো তুমি এটা এক্সাম্পল নিয়ে নাও অক্সিজেন, তাহলে অক্সিজেনের O2 মলিকুলার মাস কত ছিল, m ছিল তোমার হচ্ছে 32। তাহলে যখনই তুমি টেম্পারেচার বাড়িয়েছো এটা তো এখন অ্যাটম হয়ে গেছে, তাহলে তোমাকে এখানে VRMS এ তো অ্যাটম চলে আসবে, এখন তো আর মলিকুল আসবে না, কারণ ওটা তো অ্যাটমে তোমার হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তাহলে মলিকুলার মাস কি হয়ে যাবে, তাহলে দুটো সেম অ্যাটমে পরিণত হয়েছে, তাহলে তুমি বলতে পারো মলিকুলার মাস অর্ধেক হয়ে গেছে, হাফ হয়ে গেছে। তাহলে এখানের যে m ভ্যালুটা হবে, আগে যেই m ছিল তার জায়গাতে এখন কি হবে m/2, কারণ আগে ওটা মলিকুল ছিল, এখন ওটা কিসে কনভার্ট হয়ে গেছে অ্যাটমে। তাহলে আগে মলিকুলার মাস যা ছিল, যেহেতু ওটা x2, তাহলে ওটার কি হবে না মলিকুলার মাস অর্ধেক হয়ে যাবে, তাহলে ওইটা হয়ে যাবে m/2। তাহলে ফাইনাল আনসার কি হয়ে গেল, তাহলে ফাইনাল আনসার যদি তুমি ক্যালকুলেট করো তাহলে m/2 মানে এই 2টা উপরে চলে গেল, তাহলে তুমি লিখতে পারো 4 × 3RT বাই হচ্ছে m, তাহলে এটাকে লিখতে পারো 2√3RT বাই হচ্ছে m, তাহলে √3RT বাই m সমানই x, আমরা জানি এটা তাহলে হচ্ছে 2x। তাহলে নতুন যে VRMSটা হলো সেইটা 2x হয়ে গেল, তাহলে অপশান হচ্ছে সি এখানের কারেক্ট অপশান হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 49। দেখো এই ধরনের কোশ্চেন্স একদম WBJEর প্রতি বছরই আসে, ঠিক আছে। তোমাকে ইনক্রিজিং মাস ইনক্রিজিং নাম্বার এই অনুযায়ী সাজাতে দেয়, খুবই ইজি। দেখো যে বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার মাসের ইনক্রিজিং অর্ডার অনুযায়ী তোমাকে সাজাতে হবে। দেখো প্রথমে কি দেওয়া আছে 1 মোল N2, 1 মোল N2-র মাস তো আমরা N2-র মাস সবাই জানি, তাহলে 1 মোলের মাস হচ্ছে 14, তোমার হচ্ছে N2-র নাইট্রোজেন অ্যাটমের তোমার হচ্ছে 14, N2-র মানে হচ্ছে 28, তাহলে 1 মোলের মাস কত হয়ে গেল 28 গ্রাম। নেক্সট হচ্ছে 0.5 মোল O3, তাহলে 0.5 মোলস মানে হাফ মোলস O3 মানে কত 3 × 16 হচ্ছে 48, তাহলে 48, তাহলে এখানে কত হয়ে গেল 24 গ্রাম। আর নেক্সট
3.011 ইন্টু 10⁻23, তাহলে আমরা জানি 6.022 6.022 ইন্টু 10⁻23 মানে 1 মোল। তাহলে এটা সমান হচ্ছে কত মোল? তাহলে এটা হচ্ছে হাফ মোল। তাহলে হাফ ইন্টু তোমার হচ্ছে কত না হাফ মোল অফ O2 হচ্ছে কত 32, তাহলে এখানে কত গ্রাম হয়ে গেল 16 গ্রাম। আর 5 গ্রাম অ্যাটম, দেখো 5 গ্রাম অ্যাটম অফ O2 বলেছে, কিন্তু আমাদেরকে গ্রাম অ্যাটম বলেছে, তাহলে গ্রাম অ্যাটম মানে তোমাকে হচ্ছে 1 মোল অ্যাটমের মাস কনসিডার করতে হবে। তাহলে হাফ ইন্টু 1 মোল অ্যাটমের মাস কত 16, তাহলে এখানে কত হয়ে গেল 8 গ্রাম। তাহলে সব থেকে বেশি কোথায় 28, তারপরে 24, তারপরে 16, তারপরে 8, মানে এটা সাজানোই আছে 1 2 3 4। তাহলে 1-এর হচ্ছে সব থেকে বেশি, দেন 2, তারপর 3, তারপরে হচ্ছে 4, অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট অপশান। 49 অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার 50। কোশ্চেন নাম্বার 15-এ বলা আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং উড গিভ এ লিনিয়ার প্লট। তোমাকে হচ্ছে লিনিয়ার প্লট হচ্ছে দেওয়া আছে, যেখানে বলেছে কে হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ অ্যান এলিমেন্টারি রিয়াকশনস আর টি হচ্ছে টেম্পারেচার। সো রেট কনস্ট্যান্টের সাথে টেম্পারেচার আমরা মানে কি বলবো বোর্ডের সব থেকে ইম্পর্টেন্ট রিয়াকশনস আরেনিয়াস ইকুয়েশন। আরেনিয়াস ইকুয়েশনস কি জানি, কে ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই হচ্ছে আর.টি। তাহলে আমাকে কি দিয়েছে না, তুমি যদি কে ভার্সাস টি এর গ্রাফ করো তাহলে তো এক্সপোনেনশিয়াল গ্রাফ চলে আসবে, সেইটা তো আর তো সরলরৈখিক হবে না, লিনিয়ার হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, এলএন নিতে হবে। তাহলে বোথ সাইড যদি এলএন নিই, তাহলে এলএন কে ইকুয়ালস টু এলএন এ আর হচ্ছে তোমার হচ্ছে প্লাস এলএন ই টু দি পাওয়ার এলএন ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই হচ্ছে আর.টি। তাহলে আমরা কি লিখতে পারি, এলএন কে ইকুয়ালস টু এলএন এ প্লাস প্লাস আর এখানে দেখো ই বেস, এলএন মানে ই বেস ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর.টি। তাহলে এটা কি লিখতে পারি, মাইনাস ই এ বাই হচ্ছে আর.টি। এবার তোমাকে লিনিয়ার চেয়েছে, তাহলে তুমি যদি এই আর.টিটাকে এইরকম করে ভেঙে লেখো, তুমি হচ্ছে 1 বাই হচ্ছে টি, 1 বাই আর.টি ছিল, আমি লিখলাম ই এ বাই আর ইন্টু 1 বাই টি। তাহলে তুমি পেয়ে যাচ্ছ, দেখো এইটাকে ওয়াই যদি ধরো, ওয়াই ইকুয়ালস টু এইটা তোমার হচ্ছে এক্স। তোমাকে তো বলেছে কোনটা ভার্সাস কোনটা, তোমাকে লিনিয়ার প্লট বলেছে। এখানে দেখো অপশানে এলএন কে টি দেওয়া আছে, এলএন কে ভার্সাস 1 বাই টি দেওয়া আছে। তাহলে 1 বাই টিটাকে আমি যদি এক্স ধরি আর এলএন কে যদি ওয়াই ধরি, তাহলে দেখো এই পার্টটা কি হয়ে গেল এম আর এই পার্টটা হয়ে গেল সি। তাহলে আমি কি লিখতে পারি, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এম এক্স প্লাস সি। তাহলে দেখো তো এটা একটা তোমার হচ্ছে লিনিয়ার ইকুয়েশনস হয়েছে। দেখো এইটা তোমার হচ্ছে লিনিয়ার ইকুয়েশনস। সুতরাং আমরা কি বলতে পারি, আমাকে এই যে গ্রাফটা হবে সেটা হচ্ছে লিনিয়ার গ্রাফ হবে। তার মানে আমাকে ওয়াই অ্যাক্সিস বরাবর এলএন কে আর এক্স অ্যাক্সিস বরাবর 1 বাই টি কে হচ্ছে নিতে হবে। তাহলে কোনটা ভার্সাস কোনটা হয়ে গেল, তাহলে এলএন কে ভার্সাস 1 বাই টি। তার মানে অপশান ডি হচ্ছে এখানের হচ্ছে কারেক্ট অপশান। তাহলে অপশান ডি 50-এর অপশান ডি হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট। ওকে, সো নেক্সট 51 থেকে আমরা পরে ডিসকাস করব, আমরা হচ্ছে পার্ট হচ্ছে 2-তে। ওকে, থ্যাংক ইউ।